ওই গাড়িটা SH রেটিং সহ ভিডিও করেন। CS75 প্রোতে একটা ক্রোমের ফ্যাক্টরি আছে, যেটা আমার ভালো লাগতেছে। অনেক লম্বা এবং বড় একটা গাড়ি ফিল দিতেছে, মানে গাড়িটা অনেক উঁচা। ইভেন এই যে ভিউটা, এখানেও মনে হচ্ছে গাড়িটা অনেক লম্বা, পারফরমেন্সে অনেক 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 হেল্প করে। চাইলে আরও করা যাবে। এই যে ট্রান্সমিশন টানেলটা নাই, এইটা নিজেই একটা বড় ফিচার। ও হ্যান্ডেলসটা ওই সেটের সাথে, আচ্ছা। এটা মনে হচ্ছে যে আমাকে চেপে রাখতেছে, আমি পুরোপুরি সিটে ঢুকতে পারতেছি না। 1 2 3 4 5, আর এই প্লাস্টিক ধরলে 6। আমি সানরুফটা খুলে দিচ্ছি। অসাধারণ সিটগুলো, খুবই আরামদায়ক, খুবই আরামদায়ক, খুবই আরামদায়ক। 300 নিউটন মিটার যে টর্কটা, এটা কিন্তু 1500 থেকে 4000 RPM ডেলিভারি দিবে। হুইল স্পিন, তখন গাড়িটা কীরকম বিহেভ করবে এক্স্যাক্টলি ওইটা না বুঝলেও একটা আইডিয়া নেওয়ার জন্য আমি একটু পুশ করি গাড়ি। আবার হুইল স্পিন। বাড়ি থেকে কিন্তু উইন্ড নয়েজ, টায়ার নয়েজ এগুলো কিন্তু গাড়ির ভিতরে আসতেছে না। প্রত্যেকটা ম্যাটেরিয়াল বলেন, সিটের কমফোর্ট বলেন, স্টিয়ারিংয়ের ফিল বলেন, বা সাউন্ড ইনসুলেশন বলেন, মানে এটা যেটা প্রিমিয়াম গাড়ি ওনারা ক্লেম করতেছে, ওই ফিলটাই গাড়ির মধ্যে আছে। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকের গাড়িটা হচ্ছে চাঙ্গান CS75 প্রিমিয়াম 7 সিটার SUV 2026 মডেল। এই কালারটা হচ্ছে গ্রে। টোটাল 3টা কালার ভ্যারিয়েন্ট হয়, গ্রে, হোয়াইট এবং লাইট ব্লু। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি 7 সিটার বলতে MPV বা মাইক্রো, নোয়া, ভক্সি, স্কোয়ার এগুলোকে বুঝি। আজকে আমি আপনাদেরকে নিয়ে বোঝার চেষ্টা করব, এটা যেহেতু ওনারা ক্লেম করতেছে প্রিমিয়াম, তো এটা কতটুকু প্রিমিয়াম ম্যাটেরিয়াল ইউজ করছে। 7 সিটার ক্লেম করতেছে, অবশ্যই পেছনে 2টা সিট আছে, কিন্তু এটা অ্যাডাল্টের জন্য বা 7 সিটার হিসেবে কতটুকু প্র্যাকটিক্যাল সেটা দেখার চেষ্টা করব। এই গাড়িটা আজকে আমাদেরকে দিয়েছে চাঙ্গান বাংলাদেশ, তাদেরকে ধন্যবাদ। তাদের কন্ট্যাক্ট ইনফরমেশান আমি স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি। আর এই গাড়িটার প্রাইস ওনারা সেট করছে 47 লাখ, এবং আমার ভিডিও দেখে যদি কেউ গাড়ি কিনতে চান 50,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ। যদি না দেয় আমাকে কমেন্ট করেন বা মেসেজ দিয়েন, ইনশাল্লাহ দিবে। আল্লাহর রহমতে SH রেটিং নিয়ে অনেক সাড়া পাচ্ছে আপনাদের কাছে। ইভেন আপনারা তো একদম মেনশন করে দেন ওই গাড়িটা SH রেটিং সহ ভিডিও করেন। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো যথারীতি এই গাড়িটার এক্সটেরিয়র স্টাইলিং, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, প্যাসেঞ্জার রাইড কমফোর্ট এবং ড্রাইভিং ইমপ্রেশন, এই 4টা ক্যাটাগরিতে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দিব। আর এটার অ্যাভারেজটাই হবে এই গাড়িটার SH রেটিং। তো চলুন দেরি না করে শুরু করি। গাড়িটার সামনে থেকে খেয়াল করেন, ডিজাইনটা একটা শার্প অ্যাঙ্গুলার একটা ফিল আছে। উপরে এই ফ্রন্ট উইন্ডশিল্ডে গ্রিনিশ টিন্ট আছে UV প্রোটেকশনের জন্য। এই পোর্শনটুকু হচ্ছে DRL, এবং যে নিচে যে 3টা বাল্ব এটাও DRL। আবার ইন্ডিকেটর দিলেও এটাই জ্বলে। হেডলাইটটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে প্রজেকশন LED হেডলাইট। একটা বাল্বেই সে হাই বিম লো বিম দুটোই কন্ট্রোল করে। এই হেডলাইটের যে হাউজিংটার মধ্যে এটাও পিয়ানো ব্ল্যাক, আবার নিচে একটা সিলভার স্যাটিন ফিনিশ, আবার নিচে বডি কালার, এরপরে ম্যাট ব্ল্যাক একটা কালার। তো আমরা গুনি, বডি কালার 1, পিয়ানো ব্ল্যাক 2, আবার বডি কালার পিয়ানো ব্ল্যাক, সিলভার এটা হচ্ছে 3, তারপর আবার ম্যাট ব্ল্যাক 4, মানে অনেকগুলো লেয়ার। এবং সেম এখানেও এই যে সিলভার ফিনিশটা, তো এই জন্যই ডিজাইনটা একটু মানে অন্যরকম লাগতেছে। প্লাস এই পুরা গ্রিলটা খেয়াল করেন, এটা হচ্ছে একটা ক্রোমের ফ্যাক্টরি। আর এটা কেমন জানি একটা গোল্ডেন একটা কালার, মানে এরকম সিলভার না। ক্রোম তো নর্মালি সিলভার হয়, এই জন্য আমি ক্রোম একদম অপছন্দ করি। কিন্তু এটা ওনাদের শোরুমে যখন দেখছি তখন থেকে শুরু করে এই যে এখনও আপনারা দেখেন, মানে খুব সুন্দর। ইভেন আমি যে এই অ্যাঙ্গেল থেকে দেখতেছি, এই পোর্শনটুকু গোল্ডেন, মাঝখানের লোগোটার ওই পোর্শনটুকু আবার সিলভার লাগতেছে, মানে কালার চেঞ্জ হইতেছে। এজন্য হয়তো মোটামুটি ভালো লাগতেছে। তো CS75 প্রোতে একটা ক্রোমের ফ্যাক্টরি আছে, যেটা আমার ভালো লাগতেছে। পার্কিং সেন্সার আছে 1টা 2টা, ওই পাশে আরও 2টা, টোটাল 4টা। আর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স খেয়াল করেন, অনেক ভালো। এখানে একটা রেডারের মতো আছে, এটার মাধ্যমে ও সেফটি ফিচারগুলো কন্ট্রোল করে। ক্রুজ কন্ট্রোলটা আছে এই গাড়িতে, যেটা অ্যাডাপটিভ। আর এখানে হচ্ছে 360 ক্যামেরা, সামনের ক্যামেরাটা। আর এটা হচ্ছে চাঙ্গানের এমব্লেমটা।
সাইড থেকে গাড়িটা খেয়াল করেন, গাড়িটা কিন্তু অনেক লম্বা, মানে ভালো লম্বা। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেশ ভালো। এই এত লম্বা হুইল বেজের একটা গাড়িতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো থাকতেই হবে। তো এখন যতটুকু দেখা যাচ্ছে এই অনুযায়ী গাড়ির ফুললি লোডের অবস্থায় চললে কোথাও নিচে লেগে যাওয়ার সম্ভাবনা নাই ইনশাল্লাহ। আর এটা তো যেহেতু 7 সিটার, যদি 7 জন উঠে তাতেও যেন সমস্যা না হয়, এই কারণেই এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেওয়া। রিমটা খেয়াল করেন, রিমটা খুবই সুন্দর, 19 ইঞ্চ ব্ল্যাক একটা পেইন্ট। আর এটার টায়ার সাইজটা হচ্ছে 225, 55 আর 19। ডিস্ক ব্রেক আছে সামনে পিছে, 4 ডিস্ক ব্রেক, ভেন্টিলেটেড ডিস্ক, ব্রেক সহজে গরম হবে না। এই ফেন্ডারের এই পোর্শনটুকু ম্যাট ব্ল্যাক একটা পার্ট। এছাড়া গাড়ির নিচে বডি কালারের পরে ম্যাট ব্ল্যাক এবং সিলভার সেটিন ফিনিশটা এবং পিছন পর্যন্ত। তো সামনেও কিন্তু এই ডিজাইনটা আছে, এই কারণেই গাড়ির ডিজাইনটা অনেক লেয়ার্ড একটা ফিল দেয়। উইঙ্কার মিরর, 360 ক্যামেরার পাশের ক্যামেরাটা এখানে, ওই পাশে আরেকটা আছে। রুফ রেইল আছে এবং এই যে ক্রোমটা, এইটা রিয়েল ক্রোম, মানে যেটা আমার একটু কম পছন্দ। এই যে ক্রোমটা একদম এই পর্যন্ত আছে। এই উইন্ডোটা, এইটা এবং পিছনে এই পকেটের মতো উইন্ডোটা সবগুলোতে গ্রিন টিন্ট আছে ইউভি প্রোটেকশনের জন্য। আর এটার হচ্ছে ফিউল ট্যাঙ্কের ক্যাপ, এটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 55 লিটার। তো ওভারঅল আমার কিন্তু গাড়িটা সাইড থেকে পছন্দ হয়েছে এবং অনেক লম্বা এবং বড় একটা গাড়ি ফিল দিতেছে। পিছন থেকে গাড়িটা খেয়াল করেন, গাড়িটা উইথটা একটু কম, মানে একটু চাপা, মানে এটা চোখে দেখা লাগতেছে। ভিতরে যখন যাব তখন বুঝতে পারবো যে ইন্টারিয়র স্পেস কম কিনা। একদম উপরে শার্ক ফিন অ্যান্টেনা আছে, সেলুলার কানেক্টিভিটি, জিপিএস ইত্যাদি কন্ট্রোল করে। খেয়াল করেন, আমি কিন্তু নর্মালি অন্যান্য যে গাড়িগুলা শার্ক ফিন আমি এমনি ধরতে পারি, এখন এখানে খেয়াল করেন আমি যে নর্মালি দাঁড়াইছি অনেক দূরে, মানে গাড়িটা অনেক উঁচা। স্পয়লার আছে, হাই মাউন্ট স্টপ লাইট। পিছনের যে উইন্ডশিল্ডটা এখানেও গ্রিন টিন্ট আছে, সেম প্রত্যেকটা উইন্ডো। ওয়াইপার, চাঙ্গানার এমব্লেমটা। আর এই টেইল লাইটটা পুরোটা জুড়ে টেনে নিয়ে গেছে, পার্কিং দিলে পুরোটাই জ্বলে, আর ব্রেক করলে এই পোর্শনটুকু জ্বলে। তো এই টেইল লাইটটা ফুল এলইডি, ইন্ডিকেটর লাইট এলইডি এবং রিভার্স গিয়ার লাইট সব কিছুই এলইডি। পিছনের ক্যামেরাটা এখানে 360 ক্যামেরা পার্ট, দুইটা রিফ্লেক্টর আছে বেশ বড়। 4টা পার্কিং সেন্সার আছে সামনের মতো, 1 2, ওই পাশে আরও 2, টোটাল 4টা। ক্রোমের একটা এক্সস্ট গার্নিশ আছে, একটা ডিফিউজার ভাব একটা পার্ট আছে। আর এখানে খেয়াল করেন, এখানেও কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো। আর এই গাড়িতে একটা স্পেয়ার হুইল আছে এই যে নিচে লাগানো। ট্রাঙ্ক স্পেসটা দেখাই, এই যে 7 সিটার, মানে দেখতে পাচ্ছি, মানে ইভেন এই যে ভিউটা, এখানেও মনে হচ্ছে গাড়িটা অনেক লম্বা। পিছনের দুইটা সিট মানে বসার মতো থাকা অবস্থায় এখানে অল্প কিছু মাল নিতে পারবেন। এটাকে দেখি সোজা হয় কি না। না, এটা সোজা হয় না, এটা একবারে একটা পজিশন, কিন্তু অনেকটুকু রিক্লাইন করা। তো এবং সিটের যে ল্যাচটা, এটা খুবই ইজি এই জায়গায়। এখন কিন্তু স্পেসটা অনেক বড়। নিচে জ্যাক আছে, তারপরে টুলস আছে, আর স্পেয়ার হুইল তো আগেই দেখাইছি নিচে। মাঝখানের যে রোটা, এটার সিটগুলো হচ্ছে 60-40 স্প্লিট। তো এটা যদি আমি ফোল্ড করে দেই, ফ্লোরটা অলমোস্ট ফ্ল্যাট এবং এখন কিন্তু অনেক জায়গা। ইঞ্জিন বেটা দেখাই, হুডের নিচে আন্ডার কভার আছে, ইঞ্জিনের হিটটা হুড পর্যন্ত যাবে না, রংটা ভালো থাকবে। এবং ইঞ্জিন বেটা খুবই অর্গানাইজড এবং এই ইঞ্জিন বেটাও অনেক বড়, মানে ইভেন ইঞ্জিনটাও অনেক বড়, মানে চোখে লাগতেছে কাভারের জন্য সম্ভবত। তো এইটার ইঞ্জিনটা হচ্ছে 1.5 লিটার টার্বোচার্জড ইঞ্জিন। আর গিয়ারবক্সটা হচ্ছে 7 স্পিড ডিসিটি গিয়ারবক্স, ওয়েট ক্লাচ। তো এই পাওয়ার ট্রেনটা প্রডিউস করে 185 হর্স পাওয়ার আর 300 নিউটন মিটার্স অফ টর্ক। বেশ ভালো পাওয়ার ফিগার। টার্বো আছে, টার্বোটা যে পিছনের সাইডে, এবং এটার যে ইন্টারকুলারটা ওইটাও ওয়াটার কুলড, যেটা কিনা পারফরমেন্সে অনেক 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 হেল্প করে।
আর যে ডিসিটি ওয়েট ক্লাচ বললাম, তো ওয়েট ক্লাচের জন্য আমাদের দেশে ডিসিটি ট্রান্সমিশন শুনলে যে ভয়টা লাগে ওইটা লাগার কথা না। 1500 সিসি হওয়ার কারণে এটার ইয়ারলি এআইটি 25,000 টাকা। আর এটাতে আপনারা 5 বছরের বাম্পার টু বাম্পার ওয়ারেন্টি পাচ্ছেন আর 2 বছরের ফ্রি সার্ভিস। থার্ড রো সিটটা দেখি। এই তো থার্ড রো সিটটা এরকম একটু কনজাস্টেড। এই টাইপের গাড়ি বা এই সেগমেন্টের গাড়িগুলো এরকমই হয়। তারপরও এটা যেহেতু একটু লম্বা, সেই অনুযায়ী একটু কম খারাপ লাগতেছে। আমি বলতে চাই না এটা ফুল সাইজড অ্যাডাল্ট নিয়ে সবখানে যাওয়া যাবে লং ডিস্টেন্স, কিন্তু ইমার্জেন্সিতে ট্রাভেল করা যেতে পারে। এই যে খেয়াল করেন আমার মাথাটা কিন্তু অলরেডি এখানে বাজতেছে। কিন্তু জায়গাটা সফট, বাড়ি খেলে খুব একটা সমস্যার কথা না, কিন্তু হেডরুম নাই। আর আমার টোটা এই সিটের নিচে চলে গেছে। আর এইটার আরেকটা সুবিধা হচ্ছে এই যে যে চেয়ারটা, এই পোর্শনটুকু অনেক গাড়িতে এই যে এতটুকু থাকে, ওইখানে বসতে আরও আনকমফোর্টেবল লাগে। এটা কিন্তু এই সাপোর্টটা একটু বেশি, যদিও আমার থাইটা সিট থেকে অনেক উপরে উঠে আছে, কিন্তু এই সিটটা বড়। আর সিটটা যেহেতু কমফোর্টেবল সেহেতু বসতে খারাপ লাগতেছে না। বাচ্চারা বসতে পারবে এবং ট্রাভেল করতে পারবে। হেডরুমটাই আমার যা সমস্যা। নর্মালি আমার কিন্তু হাঁটু এই সিটের সাথে বাড়ি খাচ্ছে না, এবং এই সিটটা কিন্তু অনেকটুকু রিক্লাইন করে রাখছি আমি, চাইলে আরও করা যাবে বা আরটু খাড়া করে দিলে ও গাড়ি এই যে লক হয়েছে এখন কিন্তু নিরুম আরও বেশি। তার মানে আমি তো আগেও বলছি গাড়িটা অনেক লম্বা, অনেক বড়, সেই জন্য এই পিছনের জায়গাটা যতটুকু কনজাস্টেড আমি মনে করছিলাম সেই অনুযায়ী লেংথ একটু ভালো আছে। এবার সেকেন্ড রোটা দেখাই। প্রথমে একটু বলে নেই, এই দরজাটা কিন্তু মানে যে কবজাটা বা হিঞ্জটা বেশ ভালো, এবং ওই যে সফট ক্লোজিং ডোর না কি যেন এটা বলে, ওই টাইপের একটা ফিল আছে, মানে প্রিমিয়াম একটা ফিল আছে। উঠে বসি, গাড়ি কিন্তু অনেক উঁচা, দরজাটা কিন্তু লাগছে, মানে ক্লোজিং সাউন্ডটা অসাধারণ এবং বেশ ভালো প্রিমিয়াম একটা ফিল দেয়। উঠে বসার পরে যেটা সবার আগে ফিল হচ্ছে সেটা হচ্ছে সিটগুলা অনেক ভালো, অনেক আরামদায়ক, অনেক কমফোর্টেবল। মানে এটার প্যাডিং বা কুশনিংটা একটু বেশি সফট, মানে আরাম লাগতেছে, খুবই আরামদায়ক লেদার। যে কালারটা এটা এবং ব্ল্যাক এই কম্বিনেশনটাও বেশ ভালো লাগতেছে। এই ডোরটা থেকে শুরু করি, এই দেখেন আমি কিন্তু অলরেডি এটাকে প্লাস্টিক বলতে নিছি, কারণ বেশিরভাগ গাড়িতেই এই উপরের পোর্শনটুকু প্লাস্টিক দিয়ে রাখে, কিন্তু এটা সফট টাচ একটা ম্যাটেরিয়াল। এখন এটাকে লেদার কিনা আমি শিওর না, কিন্তু সফট টাচ। তারপর নিচে হচ্ছে এটাও সফট লেদার এবং একটা সুন্দর স্টিচ আছে। আর এই পোর্শনটুকু খেয়াল করেন, একটা সিলভার ফিনিশ, কিন্তু ক্রোম না। উইন্ডোর যে সুইচটা এটা পিয়ানো ব্ল্যাক একটা পার্টের মধ্যে। আর এই পাশে একটা স্টোরেজ আছে, স্টোরেজটা মোটামুটি বড় আছে, হ্যাঁ ফোন এটা যাইতেছে। আর এই পোর্শনটুকু প্লাস্টিক, নিচে একটা বটল হোল্ডার আছে আর একটা ছোট স্টোরেজ আছে। এই সিটগুলো কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে তারপরে লক হয়, মানে চাইলেও যে পিছনে আমি বসছে এটাকে একটু আগাই দিব ওই অপশনটা নাই। আর দেখেন সিটটা কতটুকু রিক্লাইন্ড অবস্থায় আছে, এটা কিন্তু আরও রিক্লাইন করা যায়। এই হেড রেস্টটাও অনেক সফট, টো রুম নি রুম হেডরুম যথেষ্ট। তো গাড়িটা আমি পিছনেও বলছি বাইরেও বলছি অনেক লম্বা হওয়ার কারণে এই টাইপের যত স্পেস আছে সবগুলোই বেশি এবং বেশ আরামদায়ক। দুইটা ফাইল হোল্ডার আছে, আর এই যে এসি ভেন্ট আছে, এটাও পিয়ানো ব্ল্যাক একটা পার্টের মধ্যে। নিচে একটা ইউএসবি এ চার্জিং পোর্ট আছে, একটা পোর্ট দিছে কিন্তু পাশে কিন্তু জায়গা আছে। কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, খুব ভালো কাজের জিনিস, দেখেন কোনো ট্রান্সমিশন টানেল নাই। আমি লাস্ট এটার আগে যে ভিডিওটা করছি ওইটাতেও ছিল। তো আমার ভিডিও দেখো আমি নিজেও শিখি। একজন কমেন্ট দিয়েছিলেন আরও অনেক আগে যে চ্যাসিসের রিজিডিটি বা স্ট্রাকচারাল রিজিডিটির জন্য এটা লাগে।
তো আবার অনেকে কমেন্ট দিছে যে টয়োটা দিবেই এটা, তো এটাতে দেখেন নাই। এখন তার মানে কি এই গাড়িটার কি কোনো স্ট্রাকচারাল রিজিডিটি নাই? আছে। এখন টয়োটা যেহেতু একটা অনেক পুরনো একটা ব্র্যান্ড, ওদের কিছু গদ বাঁধা নিয়ম আছে, ওই অনুযায়ী চলবে। আমি কিন্তু টয়োটা হিটার না, আমার বাসাতে টয়োটা আছে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আমি যদি এখন মাঝখানে বসি, আপনি বুঝতেছেন আমার পা এইভাবে রাখা লাগবে না এইভাবে রাখা লাগবে, কোনো ঝামেলা নাই। এই যে ট্রান্সমিশন টানেলটা নাই, এইটা নিজেই একটা বড় ফিচার, খুবই ভালো একটা ফিচার। তো যাই হোক, আমি যেহেতু মাঝখানে চলে আসছি, মাঝখানে একটু উঁচা এই দুই পাশের তুলনায়। ও আচ্ছা, পরে আমার কিন্তু ওইখানে ইউটিউবে একজন কমেন্ট দিছে যে মাঝখানের সিটে বসার জন্য না, দুই পাশে বসবে, মাঝখানে আর্মরেস্টটা নামাই দিবে, সেই হিসেবে ট্রান্সমিশন টানেলের সমস্যা নাই। আমি এটা মানি, আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা যে দেশে প্রিমিওতে পিছনে 5 জন সামনে 2 জন টোটাল 7 জন চড়ি, সেই দেশে এই টানেলের দরকার নেই, বা থাকলে যে মাঝখানে বসবে তার কষ্ট হবে। তো আমি হ্যান্ডরেস্টটা দেখাই। আচ্ছা, আমি বুঝছি যে আমার কাছে মনে হচ্ছে কি এটা একটু উঁচা হয়ে আছে, কারণ হচ্ছে আমি সিটগুলো অনেক বেশি রিক্লাইন করে রাখছি। যদি নর্মাল পজিশনে রাখি তখন এটা খারাপ লাগবে না। ও, হ্যান্ডরেস্টটা ওই সিটের সাথে। আচ্ছা, এই যে খেয়াল করছেন আমি কতটুকু রিক্লাইন করে রাখছি সিট। তো এই আর্মরেস্টের এই ম্যাটেরিয়ালটাও অনেক সফট। 2টা কাপ হোল্ডার আছে, আইসোফিক্স পয়েন্ট আছে চাইল্ড সিট অ্যাটাচ করার জন্য। আর আমাদের দেশে আরেকটা পপুলার বা পছন্দের ফিচার যেটা হচ্ছে ফুল প্যানোরামিক রুফ আছে এবং সানরুফ আছে, সানরুফটা খোলে, যেই কারণে কিন্তু ভিতরে ভালো আলো ঢুকতেছে। ড্রাইভার ক্যাম্প স্পেসটা দেখাই। এই দরজাটার মধ্যে প্রিমিয়াম একটা ফিল আছে, মানে হিঞ্জ বলেন বা এই যে ক্লোজিং সাউন্ডটা দেখেন, মানে চিপ লাগে না, যদিও এটা চিপ না। তো ড্রাইভার সেট হচ্ছে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট, 6 ওয়ে অ্যাডজাস্টমেন্ট আছে। উঠে বসে এইটাতে উঠে বসার পরও একই ফিলিং, মানে সিটটা অনেক সফট। শুধু এই যে বোস্টারটা বা এই যে এই পোর্শনটুকু, এটার মধ্যে আমি ফিট হইতেছি না। না, ফিট হচ্ছি, এটা মনে হচ্ছে, যে আমাকে চেপে রাখতেছে, আমি পুরোপুরি সিটে ঢুকতে পারতেছি না। দেখি তো একটু উঁচা নিচা করে দেখি। ও না, এটা তো একসাথে উঠবে নামবে। হ্যাঁ, তো এটা যখন চালাবো তখন দেখবো যে আসলে খারাপ লাগে কিনা। আপাতত এমনি বসতে খারাপ লাগতেছে না। ড্রাইভার ডোরের উপরের পোর্শনটুকু হচ্ছে সফট টাচ ম্যাটেরিয়াল, আর পিছনের দরজার মতোই এই যে ট্যান যেই লেদারটা দেখতে সুন্দর, এবং সিলভার যেই ডোর নবটা এটাও দেখতে সুন্দর। পিয়ানো ব্ল্যাক পার্টের মধ্যে উইন্ডোর সুইচগুলা, আর এই পাশে যেই স্টোরেজটা এটাও পিছনের মতোই ডিসেন্ট। আর নিচের ডোরে স্টোরেজ স্পেস আছে। ডান পাশে অনেকগুলা ফিজিক্যাল কন্ট্রোল, দুই পাশের 2টা মিররের অ্যাডজাস্টমেন্ট আছে, এই যে লেফট এবং রাইট। এছাড়া ট্র্যাকশন অন অফের সুইচ, হিল ডিসেন্ট কন্ট্রোল, হিল হোল কন্ট্রোল। এই লেখা যেই বাটনটা এটা হচ্ছে আইডল স্টপ। এছাড়া দেখেন 2টা সিটের সাইন দেওয়া, যেটাতে ফ্যানের সাইন দেওয়া এটা হচ্ছে সিট ভেন্টিলেশনের জন্য, আর যেটা হিটের সাইন দেওয়া ওটা হচ্ছে সিট হিটারের জন্য। তার মানে ড্রাইভার সিটে সিট ভেন্টিলেশন এবং সিট হিটিং অপশান দুইটাই আছে। আর একদম ডান পাশে হচ্ছে হেডলাইট অ্যাডজাস্টার, মানে বিমটা কতটুকু উপরে নিচে পড়বে। স্টিয়ারিংটা বলি, স্টিয়ারিংয়ের লেদারটা সুপার সফট, ধরে আরাম। বেসিক্যালি এই গাড়ির লেদারগুলা বেশ ভালো। এই যে প্লাস্টিক পাইছি, যাক, এই যে এত শুধু এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের এতটুকু হচ্ছে প্লাস্টিক, বাকিটা আবার সফট লেদার। এবং যেটা বলতেছিলাম, লেদারগুলা বেশ ভালো। বাই দ্য ওয়ে, এই গাড়িটার কিন্তু প্যাসেঞ্জার সিটেও হচ্ছে 6 ওয়ে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট আছে। স্টিয়ারিংয়ের বাম পাশে ক্রুজ কন্ট্রোলের অপশনগুলো, এই গাড়িতে কিন্তু অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে। আর 360 ক্যামেরা অন অফের বাটনটা এই পাশে। আর ডান পাশে হচ্ছে মিডিয়া কন্ট্রোল,
ভয়েস কমান্ড, তারপরে ট্র্যাক চেঞ্জ করবেন, এই জিনিসগুলা। ডান পাশের এই লিভারটা হেডলাইট এবং ইন্ডিকেটার, আর বাম পাশের লিভারটা ওয়াইপারের কন্ট্রোলগুলো। তো এই পোর্শনটুকু দেখলে একটু ফ্যামিলিয়ার লাগে, মানে গাড়িটা চাইনিজ কিন্তু আমরা যারা অনেক দিন থেকেই জাপানিজ রিকন্ডিশনে অভ্যস্ত, এই লেআউটটা অনেকটা সিমিলার। আর ড্রাইভার যে ইনস্ট্রুমেন্ট যেই ডিসপ্লেটা, এটা 7 ইঞ্চ, এটা দেখতে বেশ ভালো, ভাইব্রেন্ট। ড্যাশের এই পোর্শনটুকু দেখেন, সফট টাচ লেদার, সিলভার একটা স্যাটিন ফিনিশ, তারপরে যে সুন্দর ট্যান ব্রাউন যেই লেদার ম্যাটেরিয়ালটা, স্টিচ, এবং এরপরে পিয়ানো ব্ল্যাকের ট্রিম, এরপরে আবার একটা ব্রাশড অ্যালুমিনিয়াম বা মেটালের মতো একটা ফিনিশ। মানে কি একটা অবস্থা, 1 2 3 4 5, আর এই প্লাস্টিক ধরলে 6, এই এতটুকু তো জায়গাতে 6টা লেয়ার, মানে এই জন্যই দেখতে অনেক ভালো লাগতেছে। এবং নতুন যত গাড়ি আছে, বিশেষ করে চাইনিজ গাড়িতে ওঠার পরে একটা স্টিয়ারিং আর একটা স্ক্রিন, আর কিছু নাই, কিন্তু এখানে অনেক কিছু আছে, মানে দেখে ভালো লাগতেছে। এখন গাড়িটা চালাতে কেমন হবে সেটা দেখতে হবে। তো মাঝখানের যে ডিসপ্লেটা, এটা হচ্ছে 10.25 ইঞ্চ, এটাতে আপনারা মোবাইল মিরর করতে পারবেন। কিছু ডিফল্ট অ্যাপ আছে, স্পটিফাই আমি শুনি না, গুগল ম্যাপ, ইউটিউব, তারপরে ওয়েদার। নিচের এসির প্যানেল যেটা, এটাও টাচ, ভয়েস কমান্ডে যদি কাজ করে তাহলে ঠিক আছে, নাহলে গাড়ি চালানোর সময় এটা টাফ হবে। তো পাশে যে বসবে তাকে বলতে হবে যে আপনি এসিটা ঠিক করে দেন। আর নিচে পিয়ানো ব্ল্যাকের একটা কভার, এটার নিচে 2টা কাপ হোল্ডার আছে। আর এই টোটাল যে কনসোলটা, এটাও পিয়ানো ব্ল্যাক একটা পার্টের মধ্যে। এই যে শিফটারটা, এখানে লেদার, পিছনে 2টা সিটের অপশান, এই যে ফ্যান সহ যেটা, এটা হচ্ছে সিট ভেন্টিলেশন, আর এটা হচ্ছে সিট হিটার। তো আমার মানে ড্রাইভারেরটা হচ্ছে এইখানে, প্যাসেঞ্জারেরটা হচ্ছে এখানে। সেন্টার স্টোরেজটা ডিসেন্ট, ভিতরে 2টা USB A পোর্ট আছে। একটা হচ্ছে দেখেন ক্যামেরার সাইন দেওয়া, এটা হচ্ছে ড্রাইভ রেকর্ডারের সাথে কানেক্ট করার জন্য। এই গাড়িতে বিল্ট ইন ড্রাইভ রেকর্ডার বা ড্যাশ ক্যাম আছে। এরপরে আছে একটা USB A পোর্ট, আর এটা হচ্ছে 12 ভোল্টের 120 ওয়াটের পাওয়ার আউটলেট। মাঝখানের এই কনসোলটা বেশ সুন্দর, এখানে দেখি টাচ করলেই এই যে রুম লাইটটা, এটা আবার LED জ্বলতেছে। আর এই বাটনটা দিয়ে এই যে মুন রুফ এবং সানরুফ, এটা ওপেন করা যায়। যে আমি সানরুফটা খুলে দিচ্ছি। ওভারঅল গাড়ির এই ড্রাইভার সিটে বসে আমার খারাপ লাগে নাই, সুন্দর ডিজাইন, সব কিছুই মোটামুটি কমফোর্টেবল লাগতেছে। এখন দেখতে হবে গাড়িটা চালাতে কেমন লাগে, এবং চালানোর সময় খেয়াল করব এই যে বাল্বগুলা, এটা আমাকে কি হেল্প করে নাকি প্যারা দেয়। প্যাসেঞ্জার রাইড ইমপ্রেশন অসাধারণ, সিটগুলো খুবই আরামদায়ক, খুবই আরামদায়ক, খুবই আরামদায়ক। এবং যেখানে যেখানে যে হাত রাখতেছি, এই টাচ পয়েন্টগুলোও খুবই সফট। আর সিটের যেই ম্যাটেরিয়ালটা আগেই বলছি অনেক নরম, মানে এখন লং টার্ম ইউজে এত নরম সিট এটা আবার দেবে যায় কি না জায়গায় জায়গায় সেটা আমি শিওর না, কিন্তু এখন পর্যন্ত অনেক আরামদায়ক। আর সাসপেনশনটা 19 ইঞ্চ অ্যালয় হুইল দিয়ে, মানে এর থেকে বেশি আরাম করা সম্ভব কিনা আমি জানি না। এসি ভেন্ট আছে, পাওয়ার আউটলেট আছে, যথেষ্ট নিরুম, টু রুম, হেডরুম, ফুল প্যানোরামিক মুনরুফ, সানরুফ সবই আছে। আমি এটা দিয়ে তেজগাঁও থেকে এ পর্যন্ত আসছি। এছাড়া যে ভাঙা যে রাস্তাটাতে আমি রেগুলার চালাই ওটার মধ্যেও চড়ে আসছি, কোনো কমপ্লেন নেই। এটা সাসপেনশন, ইন্টেরিয়ার ফিট অ্যান্ড ফিনিশ, ওভারঅল এক্সপিরিয়েন্সে কোনো কমপ্লেন নেই। আমার কাছে প্যাসেঞ্জার রাইড পার্সপেক্টিভ থেকে গাড়িটা বেশ ভালো লাগছে। ড্রাইভিং ইমপ্রেশন, এই যে গাড়ি লক হয়ে গেল 20 বা 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে, সবগুলো ডোর লক হয়ে গেছে, ভালো ফিচার। এই গাড়িতে উঠে গাড়ি চালানোর সময় সবচেয়ে অবাক করা জিনিস হচ্ছে এই যে মিররটা, এটা এত ক্লিয়ার এবং রিয়ার উইন্ডশিল্ডটা এত ক্লিয়ার। আমি তো প্রথমে মনে করছি কি ট্রাঙ্ক লাগাই নেই ভুলে, ওইটা সবাই চালাইতেছে। তো এটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। আর ড্রাইভার কেবিন স্পেসের সময় বলতেছিলাম যে এই যে সিটের যে ম্যাটেরিয়ালটা, এই যে দুই সাইডে যে একটু কেমন, মানে আমি সিটের ভিতরে ঠিকমতো ঢুকতে পারতেছি না, এই ফিলটা ওটা এখনও আছে। আর এই যে স্টিয়ারিংটা একদম সফট, এই যে এখন আমি স্পোর্টে আছি।
ভালো ভালো টর্ক আছে। স্পোর্ট মোডে দেওয়ার কারণে স্টিয়ারিংটা একটু স্টিফ হয়েছে, এক্সেলারেশনের যেই রেসপন্সটা ওইটা ভালো হয়েছে। যে সামনের যে কার্ভটা এটা একটু জোরে যাব। হ্যাঁ, গাড়ি স্লাইড করতেছে, কিন্তু আবার এই যে এক্সেলারেটর দিয়ে আবার এটাকে ইজিলি কন্ট্রোলে নিয়ে আসা যায়। অনেক উঁচা গাড়ি, স্বাভাবিক। এটার কিন্তু 300 নিউটন মিটার যে টর্কটা, এটা কিন্তু 1500 থেকে 4000 আরপিএমে ডেলিভারি দিবে। তো এটার ইনিশিয়াল এক্সেলারেশন বেশ ভালো হওয়ার কথা। এক্সেলারেশনটা দিয়ে দেখি। হুইল স্পিন ছাড়লো। ট্র্যাকশন কিন্তু অন করা, এবং ডিসিটি যে শিফট করতেছে এই ফিলটা কিন্তু আসে। সিবিটি ফিল নাই, একদমই নাই। ব্রেকিংটাও ডিসেন্ট। আসলে এত উঁচা, এত লম্বা একটা গাড়ি, মানে অ্যাটলিস্ট 2 সেকেন্ড হুইল স্পিন করছে, এটা আমি শিওর 2 সেকেন্ড হবে। আর এই যে স্পোর্টে দেওয়ার কারণে শটল রেসপন্সটা ফ্যান্টাস্টিক। স্টিয়ারিংটা হার্ড আছে ড্রাইভিং মোডের কারণে। তো এই যে আওয়াজ করতেছে হচ্ছে আমার এই যে মাইক্রোফোনটা এখানে রাখা, এটা গাড়ির কোনো আওয়াজ না। এই যে গাড়ি যখনই একটু কার্ভে যাই তখন যদি এক্সেলারেশন দিই তখনও স্লাইড করার চেষ্টা করে। তো এটা আবার কন্ট্রোলে চলে আসে। 19 ইঞ্চ হুইল। এই গাড়িটা কিন্তু বাই দ্য ওয়ে এভাবে চালানোর জন্য না, আমি জাস্ট একটু পুশ করি। আমি আগেও বলছি, এখনও বলতেছি, এইটা এভাবে চালানোর গাড়ি না, কিন্তু আমি এই কাজটা করি কারণ এই যে এত উঁচা গাড়ি, বড় গাড়ি নিয়ে কিন্তু আমরা হাইওয়েতে যাব। তো হাইওয়েতে গেলে কিন্তু যে কোনো সময় যে কোনো ইমার্জেন্সি হইতে পারে। আপনার হঠাৎ করে একটা হার্ট ব্রেক করা লাগতে পারে, বা হঠাৎ করে একটা ভাঙা আসতে পারে। তখন গাড়িটা কীরকম বিহেভ করবে এক্স্যাক্টলি ওইটা না বুঝলেও একটা আইডিয়া নেওয়ার জন্য আমি একটু পুশ করি গাড়ি। সাসপেনশন টেস্ট শুরু। একদমই ফিল নেই। আমার মাথায় ঢোকে না যে 19 ইঞ্চি চাকা সহ এই সাসপেনশনগুলো কিভাবে মানুষ করে। যদিও যে এটা যে এই গাড়িটার জন্য ইউনিক এরকম না, অনেকগুলো গাড়ি আমি এরকম পাইছি। মানে খুবই আরামদায়ক সাসপেনশন, যে সামনে অনেক ভাঙা এবং ওনারা অনেক আস্তে যাচ্ছেন। তো আমি যেহেতু টেস্টিং মোডে আছি, ইনফ্যাক্ট আমি যদি এই গাড়িটা কিনি তখন কিন্তু আমি আস্তে আস্তেই যাব। এখন জাস্ট টেস্টের জন্য আপনাদের জন্য একটু জোরে যেতে হচ্ছে। সবাই চলে গেছে, আমি এই জায়গাটা যতটুকু সম্ভব জোরে যাব। আবার হুইল স্পিন। আমি কিন্তু এক্সট্রাটা তেমন দেইও নাই। এই যে ফ্যান্টাস্টিক সাসপেনশন। এটা নিয়ে বলার কিছু নাই। আপনারা এটা সিটিতে চালান, হাইওয়েতে চালান, যেখানে ইচ্ছা সেখানে চালান, অনেক ভালো ফিডব্যাক পাবেন। না, এই সেগমেন্টের গাড়ির জন্য আসলে এটার পাওয়ারটা ডিসেন্ট, খুবই ডিসেন্ট, খুবই ভালো। তো বাইরের যেই নয়েজটা, মানে কেবিনের ভিতরে যেই অ্যাম্বিয়েন্সটা, এটাও ভালো। মানে আমি এখন প্রায় 74-75 চালাচ্ছি। তো বাইরে থেকে কিন্তু উইন্ড নয়েজ, টায়ার নয়েজ এগুলো কিন্তু গাড়ির ভিতরে আসতেছে না, বা খুবই কম। ইভেন আমি উপরে যেই রুফের যেই ইনার কভারটা এটাও মানে খুলে রাখা। তো সেই হিসেবে সাউন্ড ইনসুলেশনটা বেশ ভালো, ভিজিবিলিটি ভালো, মানে আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি সবই ক্লিয়ারলি দেখতেছি। আমি এই কথা প্রত্যেক গাড়িতেই বলি, কিন্তু এটাই বাস্তবতা। এই টাইপের উঁচা গাড়িগুলো কিন্তু চালাইতে ইজি। আমরা অনেকেই মনে করি যে গাড়ি বড় হইলে চালাইতে অসুবিধা। আসলে আপনি যদি বাস চালান দেখবেন আপনার কাছে আরও ইজি লাগে। তো এটা এখন যদি বিশ্বাস না হয়, একদিন একটা বাস ভাড়া করে চালায় দেখেন, তারপরে এসে আমার ভিডিওতে কমেন্ট করেন। ওই যে মিটার নিয়ে দাঁড়ায় রয়েছে, আমি ছিলাম 61-60, ওকে না আমি ঠিক আছে। এই যে সামনের কার্ভটা 70-75 স্পিডে নিব। হালকা দুলুনি আছে এই টাইপের গাড়িগুলোতে, বা এই সাইজ বা এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা নর্মাল।
আর ব্রেকিংটা আমার কাছে ভালো লাগছে। আমি এখন আরেকটু টেস্ট করব ব্রেকিংটা। প্যাডেলের ফিলটা সফট, মানে প্যাডেলটা একটু নিচের দিকে চলে যাচ্ছে, কিন্তু উপর থেকে কিন্তু ব্রেকটা হচ্ছে। আমি আরেকবার দেখি। না, ব্রেকটা ভালো, মানে প্যাডেলের ফিলটা সফট কিন্তু ব্রেকটা সুন্দর মতোই হচ্ছে। ভালো অ্যাক্সেলারেশন, এবং এই যে টার্বোটা যে কাজ করতেছে এটা ফিল হয়। যাই হোক, এভাবে যদি চালান আপনারা একদমই মাইলেজ পাবেন না। নর্মালি এই গাড়িটা যেহেতু 1500 সিসি, টার্বো চার্জড, আবার ডিসিটি গিয়ার বক্স, তো এটার অ্যাপ্রক্সিমেটলি ঢাকাতে 8 থেকে 10 আশা করতে পারেন, আর হাইওয়েতে 12 থেকে 14। তো এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেশন, এটা বাড়তে পারে কমতে পারে, ড্রাইভারের ড্রাইভিং স্টাইল যেভাবে চালাচ্ছে এভাবে চালালে মাইলেজ পাবেন না। তারপরে ট্রাফিক কন্ডিশন, রোড কন্ডিশন ইত্যাদির উপর। তো এটা জাস্ট একটা আইডিয়া দিলাম। তো ওভারঅল ড্রাইভিং ইমপ্রেশনে যদি আমি সামারি করি, বেশ ভালো লাগছে। পাওয়ারটা অসাধারণ, 300 নিউটন মিটার শুধু কাগজে কলমে না, এটা ফিল করা যায়। ব্রেকিংটা বেশ ভালো, আর যেই সাউন্ড ইনসুলেশনটা, মানে এটা যেটা প্রিমিয়াম গাড়ি ওনারা ক্লেম করতেছে, তো ওই ফিলটাই গাড়ির মধ্যে আছে। প্রত্যেকটা ম্যাটেরিয়াল বলেন, সিটের কমফোর্ট বলেন, স্টিয়ারিংয়ের ফিল বলেন, বা সাউন্ড ইনসুলেশন বলেন, এগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। আর গাড়িটার সাসপেনশন সারপ্রাইজিং রকমের গুড, খুবই ভালো। তো এটা নিয়ে সিটি ইউজ, হাইওয়ে ইউজ কোনো ব্যাপারই না। সব শেষে বলতে চাই, এই গাড়িটা কাদের জন্য। বেসিক্যালি 47 লাখ এর আশেপাশে বাজেট আছে, এরকম যে কেউ এই গাড়িটা বিবেচনা করতে পারেন। এটাকে চাঙ্গান বাংলাদেশ প্রিমিয়াম বলতেছে। তো এটার ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ আসলে আমার কাছে প্রিমিয়াম লাগছে। আর গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো, এবং গাড়িটা না অনেক লম্বা। আমি পুরা ভিডিও জুড়ে বলছি গাড়িটা অনেক লম্বা, এবং এই সেগমেন্টের বা এই ক্লাসের গাড়িগুলোর মধ্যে এটা যত লম্বা, এরকম লম্বা গাড়ি আমি আর চালাই নাই। আমি সব গাড়ি চালাই নাই, হয়তো বা অন্যান্য গাড়ি আছে এটা থেকে লম্বা, কিন্তু আমি চালাই নাই। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটাই সব থেকে বেশি লম্বা, মানে লেংথটা সবথেকে বেশি। এবং এটা কিন্তু যে শুধু বাইরে এরকম না, এই যে গাড়িটা বড় লম্বা, এই স্পেসটা বা এই জায়গাটা কিন্তু ভিতরেও ইউটিলাইজ করছে। ফ্যামিলি ইউজ, সিটি ইউজ, হাইওয়ে, আপনারা এটা নিয়ে যাইতে পারবেন। ব্রেকিং ভালো, সাসপেনশন ভালো, এক্সেলারেশন ভালো। ফিউল এফিসিয়েন্সি একটা আইডিয়া দিছি, কিন্তু লং টার্ম কীরকম চলবে সেটা আমার আইডিয়া নাই। কিন্তু যেহেতু 1500 সিসি, ভালো হওয়ার কথা। এটার এক্সটেরিয়ার ডিজাইনে আমি এটাকে দিতেছি 8, ইন্টেরিয়ার ফিট অ্যান্ড ফিনিশে 8, প্যাসেঞ্জার রাইড কমফোর্টে 8, আর ড্রাইভিং ইমপ্রেশনে 8। তো এটা ইজি। ওভারঅল এসএইচ রেটিং চাঙ্গান CS75 প্রো গাড়িটার জন্য আসতেছে 8। এটা আমার পার্সপেক্টিভ, এটা আপনার সাথে মিলতে পারে, নাও মিলতে পারে। সব থেকে ভালো হয় আপনারা চাঙ্গান বাংলাদেশে যোগাযোগ করে গাড়িটা সরাসরি যাই দেখেন, চড়েন, এরপরে ডিসিশন নেন। আমার ভিডিওগুলো কিন্তু আপনাকে এই গাড়িটা কিনতে বলা, ওই গাড়িটা কিনতে মানা করা এটার জন্য না। অনেকেই আমার কমেন্টে বলেন, ইনবক্সে বলেন, মেসেজ দেন যে এটার সাথে এটা কম্পেয়ার করেন, কিন্তু আমি ওনাদেরকে যে রিপ্লাই দিই, আজকে ভিডিওতে ওপেন সেই রিপ্লাই দিচ্ছি। একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির কম্প্যারিজন আমি করতে পারবো না, কারণ প্রত্যেকটা গাড়িরই টার্গেট মার্কেট ডিফারেন্ট। তো আমি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রেই আমার কম্প্যারিজন তো একটা আছেই, এসএইচ রেটিং, যদিও ওইটা গাড়ি টু গাড়ি না, ওইটা সেগমেন্ট টু সেগমেন্ট। তো কম্প্যারিজনের মধ্যে আমি নাই, আমি যতটুকু বুঝি সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। বেস্ট হচ্ছে আপনি গাড়ি কিনবেন, আপনি যে দেখবেন, চড়বেন, চালাবেন, তারপর ডিসিশন নেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।